আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা অধ্যায় ৫ শুরু করব আজকে, কাজ, শক্তি এবং ক্ষমতা। এবং আজকের এই গোটা ক্লাসটাই অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র কাজ কি, এই কাজের বেসিক ডেফিনেশন নিয়ে আমি অনেক বেশি সময় কাটাবো। কারণ অ্যাকচুয়ালি পদার্থবিজ্ঞানের ভাষায় কাজটা এবং আমাদের দৈনন্দিন জীবনের যে ধারণায় কাজ, এই দুইটা জিনিস কিন্তু আসলে সম্পূর্ণ এক না, দুইটা জিনিস একটু ডিফারেন্ট। আমি একটু বুঝিয়ে বলি। পদার্থবিজ্ঞানের ভাষায় যদি স্মরণ না হয় তাহলে কোনো কাজ হবে না। মানে হচ্ছে যে আমি আজকে সকালবেলা যদি বাসা থেকে কোনো কারণে বের হই, তারপর আবার যদি বাসায় সন্ধ্যার সময় এসে ঢুকি, আমার সারাদিনের কৃতকাজ পদার্থবিজ্ঞান বলে জিরো। খুবই বিশ্রী একটা ব্যাপার যে আপনি সারাদিন ঘোরাফেরা করে আসছেন, তারপর পদার্থবিজ্ঞান আপনাকে শেখাচ্ছে এই বেটা তুই তো কোনো সারাদিন কাজই করস নাই। সো এই যে পদার্থবিজ্ঞানের ভাষায় যে কাজের ডেফিনিশনটা, এই ডেফিনিশনটা আসলে কতটুকু প্রাসঙ্গিক, বা শুধুমাত্র কাজ দিয়ে কি আমরা সবকিছু পরিমাপ করতে পারবো কিনা, এই টাইপ জিনিসপত্রগুলোর আলোচনাগুলো আমাদের শুরুতে করতে হবে, না হলে বেশ কিছু সমস্যা আছে। যেমন আপনারা নবম দশম শ্রেণীতে যখন বেসিক শিখছেন, একেবারে ভেরি বেসিক নবম দশম শ্রেণীতে আপনাদেরকে শেখানো হয়েছে যে কাজের ডেফিনেশনটা ছিল বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। সো জিনিসটা খেয়াল করেন, যদি বলের দিকে সরণ না হয় তাহলে কিন্তু কৃতকাজটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন এই চেয়ারে বসে থাকি, আমি চেয়ারটাই বসে আছি, আমি একটা চেয়ারে বসে আছি, কেউ একজন আমাকে ঠেলতেছে কিন্তু আমার চেয়ারটা মুভ করলো না। সো যতক্ষণ পর্যন্ত সরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো কাজ নাই। তাহলে কিরকম স্মরণ হলে কাজ হবে, কতটুকু স্মরণ হলে কাজ হবে, এই টাইপ জিনিসপত্রগুলা দিয়েই অ্যাকচুয়ালি আমরা শুরু করব। ওকে, চলেন তাহলে আমরা একটু একটু করে শুরু করি। যে কাজের বেসিক ডেফিনিশন যেটা, সেই বেসিক ডেফিনিশন থেকেই আমরা জিনিসপত্রগুলা ইনশাল্লাহ দেখতে শুরু করব। এখন তাহলে দেখেন, কাজের যে একেবারে বেসিক ডেফিনিশনটা ছিল, একদম শুরু থেকে আমরা যেটা পড়ে আসতেছি সেটা হচ্ছে বল এবং বলের দিকে সরণ হইতে হবে। কথাটা বুঝবেন, সরণটা কোন দিকে হইতে হবে, বলের দিকে। যদি বলের দিকে কোনো সরণ না হয় তাহলে কৃতকাজ সবসময় কি হবে, জিরো হবে। সো তাহলে আমরা এই ডেফিনেশনটা থেকেই অ্যাকচুয়ালি শুরু করি ইনশাল্লাহ। চলেন, কৃতকাজ এবং কৃতকাজের যাবতীয় খুঁটিনাটি। তাহলে কৃতকাজ কাকে বলে সেটা ডেফিনেশন দিয়ে আমরা শুরু করব। একটা মিনিট। আমরা তাহলে শুরু করব কৃতকাজের ডেফিনেশন দিয়ে, যে কাজ বলতে আমরা কি বুঝি। কৃতকাজ বা ওয়ার্ক ডান বলতে অ্যাকচুয়ালি কি বুঝি। আচ্ছা, ক ঠিক মতো বোঝা যাচ্ছে না, ক এর মাথা ছোট হয়ে গেছে। সো কাজ বা কৃতকাজ বলতে কি বোঝায় সেটা ডেফিনেশন দিয়ে আমরা শুরু করি। সো কাজ বলতে বোঝায় হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। সো একটু ডেফিনেশনটার দিকে আমরা খেয়াল করি। শুধুমাত্র বল থাকলে হবে না, বলের দিকে যে সরণের উপাংশের গুণফল, এই সরণের উপাংশের গুণফল এবং বল, এই দুইটাকে কাজ বলা হয়। এখন তাহলে জিনিসটা আমরা একটু গ্রাফিক্যালি দেখব। এই যে ডেফিনেশনটা, এটাকে আমি একটু গ্রাফিক্যালি দেখাবো আপনাদের। সো ধরেন এখানে একটা কোনো জায়গায় একটা তল আছে, এই তলের উপরে আমি একটা বস্তুকে রাখি। সে ফর এক্সাম্পল এটা একটা বস্তু।
আমি যদি এখন এই বস্তুটা একটা বল প্রয়োগ করি, ধরেন এই বস্তুটার উপরে আমি একটা বল প্রয়োগ করব, বলটা প্রয়োগ করলাম ডান দিকে, এইদিকে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। তাহলে এফ বল প্রয়োগ করার কারণে বস্তুটা যদি সরে যায় বলের দিকে, সো বস্তুটা বলের দিকে সরে গেল এবং এখানে আসলো। এবার তাহলে দেখেন বলের দিকে বস্তুটার সরণ হয়েছে কত? বলের দিকে বস্তুটার সরণ হয়েছে এক্স পরিমাণ। তাহলে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলটা হচ্ছে কৃতকাজ। সুতরাং আমাদের বাই ডেফিনিশন যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞা অনুযায়ী এখন তাহলে কৃতকাজটা কত হবে? কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু বল এখানে এফ এবং বলের দিকে সরণের উপাংশ সেটা হচ্ছে এক্স। তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান এফ এক্স, এটা নিয়ে কোনো সমস্যা নাই এবং এটা খুব সিম্পল কনসেপ্ট। এখন আমরা একটু উপাংশে ভাগ করে দেখব যে যদি বল যেদিকে দেওয়া হয় বস্তুটা সেই দিকে না সরে। এরকম হতেই পারে আমি বল একদিকে দিচ্ছি, বস্তুটা ওই দিকে না সরে অন্যদিকে সরে গেল। একটু দেখাই আপনাদেরকে। সে ফর এক্সাম্পল আমি হাতে একটা বস্তু নেই, এই যে একটা বস্তু গোলাপি রঙের দেখেন একটা ক্লিপ, এটা দেখা যাচ্ছে। এই ক্লিপটা আমি এক হাতের তলের উপরে এইভাবে রাখলাম, এভাবে রেখে দিছি, দেখেন হাতের তলের উপরে রাখছি। এখন আমি বল দিচ্ছি একদিকে কিন্তু বস্তু সরে যাচ্ছে অন্যদিকে, খেয়াল করেন বলটা যেদিকে দিচ্ছি বস্তুটা একটু কোণ করে সরে গেল। তাহলে একটা বস্তু যদি বল প্রয়োগের ফলে ডিরেক্টলি বলের দিকে না সরে একটা কোণ করে সরে যায় তখন কি হবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তাহলে আমরা যদি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করি লাইক দিস, আবারও তলটা আঁকি, এই তলের উপরে আমি একটা বস্তুকে রাখবো। সো এই যে বস্তুটা, এই বস্তুটায় আগের মতোই আমি এফ বল প্রয়োগ করব। এখন আগের মতোই যদি এফ বল প্রয়োগ করে থাকি, সেই এফ বলটা এইবার ডিরেক্টলি এইভাবে প্রয়োগ করি, একটা অ্যাঙ্গেল করে একটা কোণ করে প্রয়োগ করলাম। এফ বলটা সে ফর এক্সাম্পল এইভাবে প্রয়োগ করলাম, এইখানে থিটা কোণ করে। বস্তুটা এইবারও এক্স পরিমাণে সরবে, ধরেন বস্তুটা সরে গেল এক্স পরিমাণ, এখানে বস্তুটা চলে আসছে এবং বস্তুটার যে সরণ হয়েছে সেই সরণটা এক্স পরিমাণই হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ কত? দেখেন আমরা একটু আগে ডেফিনেশনটা কি দিছি, একটু আমাদের ডেফিনেশনটার দিকে তাকাই, খেয়াল করেন বলের দিকে, কথাটা ভালো মতো খেয়াল করেন, বল এবং কার দিকে? বলের দিকে সরণের উপাংশ। সুতরাং আমার তাহলে এখন দেখতে হবে বলের দিকে সরণের কতটুকু উপাংশ থাকতেছে। এখন এই জিনিসটা আগে একটু ক্ল্যারিফাই করি, আমরা বল এবং বলের দিকে সরণের উপাংশ। সো আমি একটু ডায়াগ্রামটা ডিফারেন্টলি আঁকবো। এখানে ব্লক দিয়ে দেখাচ্ছিলাম, ব্লক না দেখিয়ে সরাসরি ডায়াগ্রামটাকে একটু ডিফারেন্টলি আঁকে আপনাদের বোঝার সুবিধার্থে। সো সে ফর এক্সাম্পল আমি কোনো একটা বল দিব, কোনো একটা বস্তু কোথাও আছে সেখানে আমি বল প্রয়োগ করি, এখানে একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটার দিকে তাকাই, আমরা এই যে বস্তুটা দেখতেছি এই বস্তুটার দিকে যদি একটু তাকাই, এই বস্তুটার দিকে তাকাবো, এই বস্তুটায় আমি একটা বল দিলাম এফ মানের, এইভাবে এফ মানের বল দিলাম, কিন্তু বস্তুটা এই বলের সঙ্গে থিটা কোণ করে সরে গেল, থিটা কোণ করে সরে সে আবার এইখানে চলে আসলো। তাহলে সে উৎপন্ন কোণ করতেছে থিটা এবং সরে গেছে এক্স পরিমাণ। তাহলে এখন দেখেন বলের দিকে সরণের উপাংশ দেখতে হবে, তাহলে এক্স এর উপাংশ কোন বরাবর দেখতে হবে? এই এফ বরাবর দেখতে হবে। তাহলে এফ বরাবর এক্স এর যে উপাংশ আছে সেই উপাংশটা আমরা নেই। এফ বরাবর এক্স এর উপাংশ হচ্ছে এইটুকু। এখন কোণ সংলগ্ন বাহু কি? ভূমি। এই থিটা কোণ সংলগ্ন বাহু যদি ভূমি হয় এই অংশটুকু কত হবে? এক্স কস থিটা হবে। তাহলে বল এবং বলের দিকে যে স্বর্ণের উপাংশ এই দুইটার গুণফল ছিল কৃতকাজ। সুতরাং এখন তাহলে এই সিনারিওতে এসে আমরা ডব্লিউটা কি পাচ্ছি? এফ ইন্টু এক্স কস থিটা পাচ্ছি। সুতরাং আমরা এখন যেটা পাবো
ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এক্স কস থিটা। তাহলে এখন দেখেন ডাব্লিউ সমান যদি এফ এক্স কস থিটা হয়ে থাকে, খুবই ভালো কথা। এফ এক্স বল এবং সরণ দুইটাই কি রাশি? ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশির আমরা যখন গুণে কস পেয়ে যাই তখন সেটা কি হয়? ক্রস গুণন না ডট গুণন? অবশ্যই ডট গুণন হয়। তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান হচ্ছে এফ ডট এক্স। সো বল এবং সরণ এই দুইটা ভেক্টরের ডট গুণফল থেকে আমরা কাজ পাই, বা ডাব্লিউ ইকুয়ালস টু ডিরেক্টলি এফ এক্স কস থিটা। সো এটা ছিল একেবারে বেসিক কনসেপ্ট। সো সবসময় আমরা মনে রাখবো কৃতকাজ ইকুয়ালস টু বল গুণন বলের দিকে সরণের উপাংশ। এইটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই অংশটুকু যদি মনে রাখি সেক্ষেত্রে কৃতকাজের হিসাব নিকাশটা করাটা খুব সহজ হবে, অন্যথায় কিন্তু কৃতকাজের হিসাব নিকাশটা জটিল হয়ে যাবে। ওকে, এখন আসেন বেসিক কিছু কনফিউশন তৈরি করব আমরা, এবং এই কনফিউশনগুলো থেকে একটা একটা করে আমি কনসেপ্ট ক্লিয়ার করার দিকে যাব, যে কি কি কনফিউশন ফিজিক্সে আমাদের অ্যাকচুয়ালি হতে পারে সেটা আমরা একটু দেখি। সো এখন আমরা এইখানে যে অংশটুকু পড়লাম এই অংশ থেকে আমি একটা অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে অ্যাকচুয়ালি শুরু করব। দেখেন, কৃতকাজের যে ডেফিনেশন আছে, কৃতকাজের ডেফিনেশনটায় বলেই দেওয়া হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল হচ্ছে কৃতকাজ। এখন যদি আপনাকে বলা হয় যে সরণ হলেও কৃতকাজ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো, তখন কি হবে? আমি আরেকবার বলতেছি, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলও দিছেন, বস্তু স্মরণও হইছে, তারপরও কৃতকাজ কেমনে শূন্য হয়? সো চলেন এইটার এক্সপ্লেনেশন দিয়ে আমরা আরেকটা জিনিস শুরু করি, যে আমি সরাসরি একটাকে একটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে লিখি কোশ্চেন। এটা আসলে আসবে অবশ্যই অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে, নর্মাল কোশ্চেন হিসেবে এটা আসার কোনো সম্ভাবনা নাই, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসবে। সেটা হচ্ছে, প্রশ্নটা লিখে আমি, পদার্থবিজ্ঞান অনুযায়ী বস্তুর স্মরণ হলেও কৃতকাজ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। খেয়াল করেন প্রশ্নটা কি, আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বস্তুর স্মরণ হওয়ার পরেও কৃতকাজ শূন্য হতে পারে এই জিনিসটা ব্যাখ্যা করতে চাচ্ছি। সো এইটা এখন কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেটা একটু দেখব, চলেন দেখি। একটা জিনিস খেয়াল করেন, আমার যদি স্মরণ না থাকে সেক্ষেত্রে তো ডিরেক্টলি শূন্য হয়ে যাবে কৃতকাজ, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। প্রবলেমটা হচ্ছে যদি স্মরণ হয় তারপরেও কৃতকাজ কিভাবে শূন্য হতে পারে? ঝামেলাটাই কিন্তু এইখানে, যে স্মরণ না হলে কৃতকাজ শূন্য, সেটা একটু আগে ডেফিনেশন থেকেই বলে দিতে পারবেন, যে বল আছে স্মরণ নাই, কৃতকাজ জিরো। আমি একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছি সারাদিন ধরে, কোনো কৃতকাজ হবে না। কিন্তু এখানকার প্রশ্নটা দেখেন, পিকুলিয়ার প্রশ্ন, স্মরণ হলেও কৃতকাজ শূন্য হতে পারে, এটার ব্যাখ্যা এখন কিভাবে আমরা দিব? একটা জিনিস দেখেন, কৃতকাজের যে ডেফিনেশন ছিল, কৃতকাজ ইকুয়ালস টু বল ইন্টু বলের দিকে সরণের উপাংশ। এখন প্রথম কোশ্চেন, বল না দিলে তো একটা স্থির বস্তু চলবে না, তাই না? সুতরাং বল আছে, বল আমরা দিচ্ছি, বল নিয়ে কোনো সমস্যা নেই। প্রবলেমটা হচ্ছে কৃতকাজ শূন্য করব বল থাকার পরেও, স্মরণ থাকার পরেও। এখন যদি বলের দিকে যে স্মরণের উপাংশ, এইটা যদি আমরা জিরো করে ফেলি, বলের দিকে স্মরণের উপাংশ যদি জিরো হয় তাহলে কৃতকাজ ডাব্লিউটা কি হবে? জিরো হয়ে যাবে অবশ্যই। সুতরাং তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এক্স কস থিটা।
তাহলে এক্স কস থিটা আমাকে কি করতে হবে, 0 করতে হবে যদি স্মরণ থাকার পরেও কৃতকাজ শূন্য করতে হয়। এখন স্মরণ আছে, তার মানে এক্স অশূন্য। এক্স যদি অশূন্য হয় তাহলে অবশ্যই কাকে শূন্য হইতে হবে, কস থিটাকে শূন্য হইতে হবে। সুতরাং কস থিটা যদি শূন্য হতে হয় তাহলে থিটার মান কত হতে হবে, 90 ডিগ্রি। তার মানে যদি বল এবং স্মরণের মাঝখানের কোণটা 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু কৃতকাজ শূন্য হয়ে যাচ্ছে। সো পদার্থবিজ্ঞানের পরিভাষায় আমরা বল আছে, স্মরণও আছে, কিন্তু তারপরেও কৃতকাজ কত হয়ে যেতে পারে, 0 হয়ে যেতে পারে। এবং সেটা কিভাবে সম্ভব, যদি বল এবং স্মরণের মাঝখানের কোণটা 90 ডিগ্রি হয়। এবার চলেন একটু প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখি। এটা তো হচ্ছে আমি থিওরিটিক্যালি বলছি, তাই না? সো এই জিনিসটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা একটু দেখব। সো আমরা তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি নিজেকে দিয়েই দেখাবো। সো ধারে কাছে, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ধরেন আমার হাতে এটা একটা বস্তু। অবশ্যই এই বস্তুটার একটা ভর আছে, তাহলে এই বস্তুটার ভর থাকলে একটা ওজনও আছে, তাই না? সুতরাং এই বস্তুটা আমি মাথার উপরে রাখলাম, এই যে মাথার উপরে বসাইছি, দেখেন এই যে মাথার উপরে বস্তুটাকে বসায় রাখলাম, টাড়া। সো আমি বসে আছি। এখন দেখেন আমি কিন্তু এই বস্তুর উপরে বল দিচ্ছি। কেমনে বল দিচ্ছি, কারণ হচ্ছে এই বস্তুর উপরে বল দিচ্ছি কোন দিকে, সোজা উপরের দিকে। ওজন কাজ করতেছে নিচের দিকে। তাহলে প্রযুক্ত বল আছে, কিন্তু এখানে স্মরণ আছে নাই, তাহলে কৃতকাজ 0। সুতরাং একটা ভারী বস্তু যতক্ষণ আমি মাথায় নিয়ে বসে আছি আমার কৃতকাজ কত হচ্ছে, 0 হচ্ছে। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, এটা নিয়ে কারো কোনো সমস্যাও নাই। এখন বস্তুটাকে আরেকটু ভারী করি, মানে এই বস্তুটা হালকা বস্তু হয়ে গেছে, বস্তুটাকে আমি আরেকটু ভারী করে ফেলি। আরেকটু ভারী একটা বস্তু নিই আমি আরেকটু ভারী একটা বস্তুর ব্যবস্থা করতেছি। ওকে, আমি মাথায় একটা বই চাপাবো। সো আমি মাথায় একটা বই চাপাচ্ছি, যে আরেকটু ভারী একটা বস্তু আমার মাথায় চাপাইলাম। এখন খেয়াল করেন আমি কিন্তু বল দিচ্ছি কিন্তু আমার স্মরণ নাই, তাহলে কৃতকাজ কি, 0, কোনো সমস্যা নেই। বাট এখন যদি এটা করি, আমি বল দিলাম, স্মরণও হচ্ছে, খেয়াল করেন আমি কিন্তু সরতেছি, দেখছেন আমার কি স্মরণ হচ্ছে না? কিন্তু এই ক্ষেত্রে কৃতকাজ 0 হবে। কেন 0 হবে, কারণ আমি বল দিচ্ছি কোন দিকে, বল দিচ্ছি ওয়াই অক্ষে, আর আমার স্মরণ হচ্ছে কোন অক্ষে, এক্স অক্ষে। তাহলে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের মাঝখানের কোণ কত, 90 ডিগ্রি। সো মনোযোগ দিয়ে দেখেন, আমি এইখানে এই যে বইটা আছে এই বইয়ের উপরে একটা বল দিচ্ছি, সেই বলটা কোন দিকে, বস্তুটা ওজন দিচ্ছে আমার নিচের দিকে, তাহলে ওজনের উল্টা দিকে একটা বল দিয়ে আমি বস্তুটাকে ধরে রাখছি। এবার আমি যদি এই বল প্রদান করা অবস্থায় সরতে শুরু করি, ধরেন আমি আস্তে করে এই যে দেখেন সরে গেলাম, দেখছেন সরে গেলাম, তাহলে ওজন আমার মাথার উপরে কাজ করতেছে, বল আমি দিচ্ছি ওয়াই অক্ষে, আর আমি সরলাম কোন অক্ষে, এক্স অক্ষে। এফ এবং এক্স এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এফ এবং এক্স এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কৃতকাজ কত হবে, 0 হবে। তার মানে দেখেন একটু আগে বলতেছিলাম আজকের ক্লাসটা বেশ মজার ক্লাস হবে। আমরা মাথায় কোনো বস্তু নিয়ে সারাদিন হাঁটাহাঁটি করলেও কৃতকাজ শূন্য। সমতল মাটিতে মাথায় যত ভারী বস্তু নিয়ে হাঁটেন না কেন, কৃতকাজ 0। কেন, কারণ বল দিচ্ছেন আপনি ওয়াই অক্ষে আর স্মরণ হচ্ছে কোন অক্ষে, এক্স অক্ষে। তাহলে দেখেন পদার্থবিজ্ঞান কতটুকু ফাজিলের ফাজিল। এই যে দিনমজুর যারা আছে, কুলি মজুর যারা আছেন, তারা কত পরিশ্রম করে মাথায় জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যান। ফিজিক্স কি বলে, তুমি যতক্ষণ সোজা রাস্তায় চলতেছো তোমার কোনো কাম নাই, তুমি কাম করো নাই। সো ফিজিক্স খুব ফাজিল এখানে। এখন একটু পরে যে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে সে কাজ না করলেও পদার্থবিজ্ঞান এটা আবার অ্যাকসেপ্ট করে নেয়, তার পরিশ্রম হচ্ছে। সো সেটা আবার একটু পরে দেখব। সো খেয়াল করেন তাহলে, আপনি মাথায় যত ভারী বোঝা চাপাই রাখেন না কেন, যদি আপনি অ্যাকচুয়ালি ওয়াই অক্ষে বোঝাটার বল দিয়ে এক্স অক্ষে সরতে থাকেন অনুভূমিকভাবে, সেক্ষেত্রে আপনার কোনো কি হবে না, কৃতকাজ থাকবে না। তাহলে এই জিনিসটা একটু গ্রাফিক্যালি এঁকে রাখি আমরা, যাতে পরে যে আমাদের মনে থাকে। সো একটা মানুষ আঁকি, জাস্ট ধরে নিব যে এটা একটা মানুষ। সো এটা হচ্ছে মানুষের মাথা, এটা হচ্ছে মানুষের পেটটা, সাইড ভিউ দেখতেছি, এটা হচ্ছে ঠ্যাংটা, পাশ থেকে একটা মানুষ দেখতেছি। সো মানুষটা একটা মাটিতে দাঁড়ায় আছে, তার পায়ের তলায় মাটি রাখি।
সো মানুষটা পায়ের তলায় মাটি আছে, দাঁড়ায় আছে। এখন এই মানুষটার মাথায় একটা বোঝা চাপায় দিই, হাতটা ওইকে দিলাম। সো মানুষটার মাথায় একটা বোঝা চাপাই, ধরেন এই যে একটা বোঝা চাপায় দিলাম। তাহলে এই যে বোঝার ওজন ডাব্লিউ কস টু এমজি কোন দিকে কাজ করবে? সোজা নিচের দিকে কাজ করবে। তাহলে বোঝার যে ওজন আছে সেই ওজন ডাব্লিউ সমান এমজি কাজ করবে খাড়া নিচের দিকে। বোঝার যে ওজন সেটা কাজ করবে নিচের দিকে এমজি। আর সে বল প্রয়োগ করবে কোন দিকে? মাথার সাহায্যে উপরের দিকে এফ। এমজি এবং এফ পরস্পর বিপরীত দিকে কাজ করবে। কিন্তু এইখানে সে যদি এখন সরেও বোঝাটা মাথায় নিয়ে ধরেন সে সোজা সামনের দিকে সরতে শুরু করলো, সে যেটা করলো বোঝাটা মাথায় রেখে সামনের দিকে হাঁটতে শুরু করলো, সে এক্স পরিমাণ সরে গেল। এখন তার অ্যাঙ্গেলটা কত তৈরি হয়েছে? এখানে এফ এবং এক্স এর মাঝখানের যে অ্যাঙ্গেলটা, দেখেন এফ এবং এক্স এর মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি আমার বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে কৃতকাজ মাথায় রাখা বস্তুটির সরণের জন্য কৃতকাজ যেটা, সেটা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স কজ 90 ডিগ্রি, তাহলে 0। সুতরাং একটা বস্তুর অ্যাকচুয়ালি স্মরণ হওয়ার পরেও কৃতকাজ শূন্য হতে পারে, কার মতে? পদার্থবিজ্ঞানের মতে। সো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন আপনারা, যে আমরা স্মরণ থাকার পরেও কৃতকাজ কি করতে পারি? শূন্য বলতে পারি ফিজিক্সের ভাষায়। এখন আসেন, একটু আগে যেটা বলতেছিলাম, যে ধরেন একজন কুলি বা মজুর বা একজন শ্রমিক, উনি একটা ভারী বোঝা নিয়ে যাচ্ছেন। সো উনাকে অবশ্যই ভারী বোঝা নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হচ্ছে, কিন্তু ফিজিক্স বলতেছে তুমি কোনো কাজই করো নাই। তাহলে কাজ যদি না করে থাকে আপনি তাকে তো অবশ্যই একটা পারিশ্রমিক দিবেন, তাই না? সো অ্যাকচুয়ালি এখান থেকে যে শেখার বিষয়টা, কৃতকাজ শূন্য হলেও তাকে তো বল প্রয়োগ করতে হচ্ছে। আমি একটু আপনাদেরকে ডিফারেন্টলি বুঝিয়ে বলি। একটু আগের যে এক্সাম্পল দিচ্ছিলাম একটা বই দিয়ে, সেই বইয়ের এক্সাম্পলটা আমি দিই। আমি বইটা মাথার উপরে নিয়ে বসে আছি, এখানে আমি বইটা মাথার উপরে নিয়ে বসে আছি, ধরেন বইটা মাথার উপরে আমি এখানে বসে আছি। এখন যদি আমি আজকে এইখানে বইটা মাথার উপরে নিয়ে যতক্ষণ ইচ্ছা বসে থাকি, আমার কোনো কৃতকাজ হচ্ছে না, সেটা পদার্থবিজ্ঞান বলে নিচ্ছে। বাট আমার কি পরিশ্রম হচ্ছে না? মাথার উপরে আমাকে বইটা একটা বল দিচ্ছে, এই বইটা বেশ ভারী বই, বইটা কিন্তু এত হালকা বই না, দেখতেই পাচ্ছেন বেশ পেট মোটকা একটা বই, এবং তাও আবার নিউজ প্রিন্ট কাগজের। সো এই পেট মোটকা বইটার, এটার কিন্তু একটা কি আছে? ওজন আছে। সে আমার মাথার উপরে একটা ওজন দিচ্ছে, সো আমাকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল দিয়ে বসে থাকতে হচ্ছে। সো আমি কাজ করতেছি না, কিন্তু আমার পরিশ্রম হচ্ছে কি না? হচ্ছে। সো কৃতকাজ শূন্য হলেও পরিশ্রম হতে পারে, এবং পরিশ্রম নির্ভর করে বলের উপরে, কৃতকাজের উপরে না। সো কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার করতেছি। আপনি পদার্থবিজ্ঞানের পরিভাষায় কৃতকাজ যদি নাও হয় তাও পরিশ্রম করতে পারেন, এবং সেই পরিশ্রমটা কিসের জন্য হবে? পরিশ্রমটা হবে বলের জন্য। পরিশ্রমটা কিন্তু কৃতকাজের জন্য সবসময় হয় না। সো আরেকবার বুঝিয়ে বলি, ধরেন আমি, আমার হাতে একটা কলম আছে, এই কলমটা হাতে নিয়ে এভাবে আমি বসে আছি, আমি কিছুই করতেছি না, কলমটা জাস্ট হাতে নিয়ে বসে আছি। হাত এইভাবে যদি রেখে আমি এইভাবে বসে থাকি, পদার্থবিজ্ঞান বলতেছে কৃতকাজ কত? 0, কোনো কাজ করতেছি না আমি। কিন্তু কৃতকাজ 0 হলেও আমার হাত কি ব্যথা হবে না? আমি এইভাবে কলমটা যদি হাতে ধরে রাখি বেশ কিছুক্ষণ, আমার কি হাত ব্যথা না হয়ে থাকবে? অবশ্যই হাত ব্যথা হবে। তাহলে কাজ শূন্য হলেও পরিশ্রম হয়, পরিশ্রম নির্ভর করে বলের উপরে। পরিশ্রম অ্যাকচুয়ালি কাজের সঙ্গে সম্পর্কিত না। সুতরাং আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখতেছি, সেটা হচ্ছে কৃতকাজ শূন্য হলেও, কৃতকাজ শূন্য হলেও পরিশ্রম হতে পারে। পরিশ্রম বলের সাথে সম্পর্কিত, কৃতকাজের সাথে নয়।
সো এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন যে আমরা কৃতকাজ শূন্য হলেও পরিশ্রম হতে পারে, এটা মাথায় রাখবো। এবং পরিশ্রমটা সব সময় বলের সাথে সম্পর্কিত হবে, পরিশ্রমটা কিন্তু কৃতকাজের সাথে সম্পর্কিত হবে না। এখন আসেন, আমি এইখানে আপনাদের বেশ কিছু জিনিসপত্র আবার শিখিয়ে রাখি, বিকজ এই কনসেপ্টগুলা অ্যাকচুয়ালি আমাদের পরে কাজে লাগবে। তাহলে এতক্ষণ ধরে যা পড়তেছি সেটা থেকে আমরা যে বিষয়গুলা মাথায় রাখতে পারি: 1 নাম্বার, শূন্যে এক্স অক্ষ বরাবর কোনো বস্তুকে সরাতে কৃতকাজ শূন্য। আমরা যদি শূন্যে এক্স অক্ষ বরাবর একটা বস্তুকে সরাই, কৃতকাজ কি হয়? শূন্য হয়। একটু আগে এটা আমি আমার মাথায় একটা বই চাপায় দেখাইছি, সো এটা নিয়ে কোনো কনফিউশনই থাকা উচিত না। এরপর কলম দিয়ে এক্সাম্পলটা দিলাম যে শূন্যে একটা বস্তু ধরে রাখতেছি, কৃতকাজ কত হবে? 0 হবে। এটা বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল। সো শূন্যে কোনো বস্তুকে ধরে রাখতে কৃতকাজ শূন্য। সো এই দুইটা জিনিস অতি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে অ্যাকচুয়ালি কিভাবে কৃতকাজের সঙ্গে জিনিসপত্রগুলোর সম্পর্ক থাকতেছে। এখন তাহলে আরো একটা সিনারিও শিখছি, প্রদত্ত বল থাকলেও কৃতকাজ শূন্য হতে পারে। প্রদত্ত বল ও সরণ থাকার পরেও কৃতকাজ শূন্য হতে পারে। এবং এই ঘটনাটা কখন ঘটবে? আপনার প্রদত্ত বলও আছে, সরণও আছে, কিন্তু কৃতকাজ শূন্য হয়ে যেতে পারে। এই ঘটনাটা ঘটবে শুধুমাত্র তখনই যদি আমাদের বল এবং সরণের মাঝখানের যে কোণটা, সেই কোণটা 90 ডিগ্রি হয়। সো এখানে তাহলে লিখে রাখি, এই যে 3 নাম্বার যে পয়েন্টটা আছে, এই 3 নাম্বার পয়েন্টে আমাদের বলে রাখতে হবে যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। বল এবং সরণের মাঝখানের কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি প্রদত্ত বল এবং সরণ থাকার পরেও কৃতকাজ কি হয়ে যেতে পারে? শূন্য হয়ে যেতে পারে। সো এগুলা ছিল একেবারে বলের ভেরি বেসিক্স। এখন এখান থেকে নেক্সট যে জিনিসটা আমি যাব, সেই কনসেপ্টটা হচ্ছে আমরা যদি একটা আনত তলে বা শূন্যে একটা বস্তুকে সরাইতে চাই, নড়াতে চাই, তাহলে কৃতকাজটার কিভাবে হিসাব নিকাশ করব। সো শুরু করব আমরা আনত তল বরাবর একটা বস্তুকে কোনো উচ্চতায় তোলার জন্য যে কৃতকাজ, সেই কৃতকাজের হিসাব নিকাশ দিয়ে। ওকে, চলেন তাহলে শুরু করা যাক। আনত তল বরাবর একটা মিনিট। আনত তল বরাবর কোনো বস্তুকে আমরা যখন কোনো উচ্চতায় তুলব, তখন কৃতকাজ কত হবে?
সো আনত তল বরাবর কোনো বস্তুকে কোনো উচ্চতায় তুলতে কৃতকাজের হিসাবটা আমরা এখন দেখব। ওকে, দেখেন আমরা যখনই আনত তলের কথা বলতেছি তার মানে মাটির সঙ্গে কোনো একটা কোণ করে বস্তুটা আনত অবস্থায় আমরা উপরে তুলব। ঠিক আছে, এবার শুরুতেই আমরা এখন মানে কেবল পড়তে শুরু করছি, একেবারে শুরুতে ঘর্ষণের কনসেপ্ট আমি আনবো না, শুরুতে ঘর্ষণ ছাড়াই চিন্তা করব, তারপর আস্তে আস্তে ঘর্ষণ নিয়ে আমরা চিন্তা করব। সো তাহলে আমরা শুরুতে ঘর্ষণহীন একটা আনত তল নিয়ে চিন্তা করি। সুতরাং আমরা যদি ঘর্ষণহীন একটা আনত তলের কথা চিন্তা করি, এটা যদি ভূমি হয়ে থাকে, আনত তলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা আনত তল। তাহলে এই আনত তল বরাবর একটা বস্তুকে আমি মাটি থেকে উপরে তুলব। সো ধরেন উপরে এইখানে তুলব বস্তুটাকে। তাহলে বস্তুটা মাটিতে ছিল, মাটিতে এইখানে ছিল বস্তুটা, এখান থেকে তাকে আনত তল বরাবর আমরা তুলে নিব। কোথায়? এখানে। সো বস্তুটাকে আমরা এভাবে তুলব। এখন দেখেন, ধরে নেই আনত তলটা থিটা কোণে আনত, এখানে যে তলটা আছে এটা থিটা কোণে আনত অবস্থায় আছে। এখন আপনি যখন ঘর্ষণহীন মসৃণ তলে তুলবেন, সো আমি এখানে বলে নেই ঘর্ষণহীন মানে হচ্ছে মসৃণ আনত তলে আমরা বস্তুটিকে, ধরেন এটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান, এ হতে বি অবস্থানে সরাতে কৃতকাজ। ডাব্লিউ ইকুয়ালস টু কত হয় সেটা দেখব। এখন দেখেন, আমার বস্তুটাকে এ থেকে বি অবস্থানে সরাইতে হবে। এখন বস্তুটা যখন আনত তলের উপরে আছে, একটু জাস্ট এই দিকে তাকান, এই যে বস্তুটার দিকে তাকান, এই যে বস্তুটা আছে বস্তুটার দিকে তাকান, এই যে বস্তুটা আছে, এই যে বস্তুটা আমরা দেখতেছি, এই বস্তুটার ওজনের একটা উপাংশ নিচের দিকে কাজ করবে। তো বস্তুটার ওজন তো খাড়া নিচের দিকে, ওজন খাড়া নিচের দিকে, কিন্তু ওজনের একটা উপাংশ তল বরাবর নিচের দিকে কাজ করবে না। সুতরাং এই যে বস্তুটার ওজন আছে ডাব্লিউ সমান এমজি, এমজির একটা উপাংশ তল বরাবর নিচের দিকে কাজ করবে, সেই উপাংশটা কত? এমজি সাইন থিটা না কস থিটা? অবশ্যই সেটা এমজি সাইন থিটা, সেটা নিচের দিকে কাজ করে। সো কিভাবে এমজি সাইন থিটা আরেকবার একটু দেখায় দেই যাদের কনফিউশন থাকে। ধরেন এখানে একটা বস্তুকে যদি আমরা রাখি, আমরা এখানে একটা বস্তুকে রাখলাম, এই বস্তুটার ওজন এমজি যদি খাড়া নিচের দিকে কাজ করে, এটা হচ্ছে ওজন এমজি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এখানের অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা আবার কত? থিটা। তাহলে এটা হবে এমজি কস থিটা। এটা যদি এমজি কস থিটা হয়, এর সঙ্গে 90 ডিগ্রিতে যে আছে সে হবে এমজি সাইন থিটা। সো আমরা ভেক্টরে, তারপর হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যায় এই বলের উপাংশগুলা ভাঙাভাঙি খুব ভালো মতো শিখছি। সুতরাং এইখানে এই যে যে অংশটা দেখাচ্ছি, এই যে খেয়াল করেন, এইখানে এসে এমজি সাইন থিটা কোন দিকে কাজ করতেছে? তল বরাবর নিচের দিকে। তাহলে এমজি সাইন থিটা যদি তল বরাবর নিচের দিকে কাজ করে, আমাদের সেক্ষেত্রে এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে তল বরাবর উপরের দিকে যদি তুলতে হয়, তাহলে কতটুকু মিনিমাম বল দিতে হবে? আমাদের যে ন্যূনতম বল দিতে হবে সেই বলটা এফ ইকুয়ালস টু কত? এমজি সাইন থিটা। তাহলে বল এফ পাইলাম, বল এফ। এখন এ থেকে বি পর্যন্ত তো সরণটা এ বি, বল এবং বলের দিকে সরণ এফ ইন্টু এ বি। এখন এফ সমান কত? এমজি সাইন থিটা, এফ সমান এমজি সাইন থিটা। আর এ বি তো এ বি। এইবার একটা ছোট্ট জিনিস আমরা দেখব। ধরে নেই যে আনত তলটা আছে, এই আনত তলটার মোট উচ্চতা এইচ, আনত তলটা এইচ উচ্চতার, এই আনত তলটার উচ্চতা হচ্ছে এইচ। তাহলে উচ্চতাটা যদি এইচ হয়ে থাকে, দেখেন এখানে আমি পয়েন্টগুলো লিখি, এটা সি বিন্দু, তারপর যদি এটাকে বলি পি বিন্দু, এটাকে বলি কিউ বিন্দু, পি কিউ। বিসি এবং পি কিউ দুইটার হাইটই কি এইচ না? বিসির হাইটও এইচ, পি কিউ এর হাইটও কত হবে?
এইচ হবে। এখন একটা জিনিস খেয়াল করি, আমরা এখানে mg sin থিটা ইন্টু ab লিখছিলাম, ভালো কথা, সেটা থাকুক, কোনো সমস্যা নাই। এইবার আমাদের যে এ বি আর সাইন থিটা, সেইটা থেকে আমরা একটু এবিসি ত্রিভুজটার দিকে তাকাই। আমাদের এইখানে যে ত্রিভুজটা আছে, এই যে দেখেন এই চিত্রের যে ত্রিভুজটা এ বি সি, যে ত্রিভুজটা এ বি সি, এবিসি ত্রিভুজটার দিকে একটু তাকান। এখানে এই চিত্রে এবিসি ত্রিভুজটার দিকে তাকান। তাহলে এবিসি ত্রিভুজ যেটা আছে, এই এবিসি ত্রিভুজ হতে লম্বটা কত? এবিসি ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি। তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, সো বিসি বাই এবি সমান হবে সাইন থিটা। সো বিসি বাই এবি সমান সাইন থিটা। সুতরাং বিসি সমান এ বি ইন্টু সাইন থিটা। তাহলে দেখেন ডাব্লিউ যেটা বের হয়েছিল কৃতকাজ, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি ইন্টু এ বি সাইন থিটা, আর এ বি সাইন থিটা মানে হচ্ছে বিসি। তাহলে এম জি ইন্টু বিসি হচ্ছে কৃতকাজ, আর বিসি হচ্ছে এইচ। তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান কি হয়ে যাচ্ছে? এম জি এইচ। দেখেন বেশ ইন্টারেস্টিং একটা টপিক। সো আমার তার মানে যেটা হচ্ছে, আমি এ থেকে বিতে বস্তুটাকে যদি সরাতে যাই, এ থেকে বিতে বস্তুটাকে সরাতে যাই আনত তলে, কৃতকাজ কত? সরাসরি এমজিএইচ না? সুতরাং একটা ঘর্ষণহীন আনত তলে বস্তুটাকে আপনি যদি তোলেন, কৃতকাজ সরাসরি কি এমজিএইচ থেকে চলে আসবে। অন্যভাবে বলি, ঘর্ষণহীন আনত তলে আপনি যে কোনো উচ্চতায় তোলেন না কেন, ডাব্লিউ এ বি, এ থেকে বি পর্যন্ত যে কাজ, পি থেকে কিউতে বস্তু তুলতে একই কাজ হবে। ধরেন বস্তুটাকে আমি যদি পি বিন্দুতে রাখতাম, খেয়াল করেন বস্তুটাকে পি বিন্দুতে রাখলাম, তাহলে একই বস্তুর জন্য ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করবে, আমার বল দিতে হবে সোজা উপরের দিকে এফ। তাহলে বস্তুটাকে যদি আমি এই প্ল্যাটফর্মের উপরে তুলি নিচ থেকে, কৃতকাজ কত? এমজি ইন্টু এইচ। সুতরাং আনত তলে আমার একটা বস্তুকে তুললেও কৃতকাজ কি থাকতেছে? ওই এমজি ইন্টু এইচই থাকতেছে। সুতরাং আমরা তাহলে এখানে যে কথাটা বলতে পারবো সেটা হচ্ছে ডব্লিউ এ বি সমান ডব্লিউ পি কিউ। দেখেন এইটা খুব খুব বেশি রকম ইম্পর্টেন্ট। এই জিনিসটাই আপনাদের এই গোটা চ্যাপ্টারে ভুগাবে। যদি এইটুকু কনসেপ্ট ক্লিয়ার না থাকে, গোটা চ্যাপ্টারে আমাদেরকে ভুগতে হবে। সো আমি বারবার এই জায়গাটার ক্ল্যারিটি নিয়ে কথা বলে, একটা আনত তলে একটা বস্তুকে আমি যখন তুলতেছি, তখন সোজা তলের উপরে তুললেও যে কৃতকাজ, আনত তল বেয়ে বেয়ে ঠেলে উপরে তুললেও কৃতকাজ একই। সো কৃতকাজটা এইখানে মসৃণ যদি তল হয়, পথের উপর নির্ভর করে না, কৃতকাজ নির্ভর করে উচ্চতার উপরে। আমি কথাটা আরেকবার রিপিট করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার এইখানে দেখতে পাচ্ছি, আমি যদি বস্তুটাকে এ থেকে বি পর্যন্ত তুলি, তাহলে যে কৃতকাজ হবে এ থেকে বি পর্যন্ত কৃতকাজটা, দেখেন এইখানে আমরা এ থেকে বি পর্যন্ত কৃতকাজ কি পাইছি? এমজি সাইন থিটা ইন্টু এবি পাইছি, তাই না? আবার আমি যদি বস্তুটাকে এই যে এইখানে পি বিন্দু থেকে এই কিউ বিন্দুতে তুলি, তাও কৃতকাজটা কত পাচ্ছি? খেয়াল করেন, তাও কৃতকাজটা কিন্তু এমজি এইচই হচ্ছে। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বিতে তুলতে কৃতকাজ আর পি থেকে কিউতে তুলতে কৃতকাজ একই থাকতেছে। তার মানে বোঝা যাচ্ছে, মসৃণ আনত তলে একটা বস্তুকে আমি একটা উচ্চতায় যদি তুলি, কৃতকাজটা পথের উপরে নির্ভরশীল না। আমি আঁকাবাঁকা করে তুলি আর সোজা মাটি থেকে একটা উচ্চতায় তুলে দেই, কৃতকাজ সবসময় একই থাকবে। দ্যাট মিন্স ওয়াই অক্ষের কৃতকাজ শুধুমাত্র দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে। এক হচ্ছে বস্তুর ওজন, আর দুই হচ্ছে বস্তুটাকে কত উচ্চতার ব্যবধানে সরালাম। আরেকবার রিপিট করতেছি, ওয়াই অক্ষের কৃতকাজ শুধুমাত্র দুইটা জিনিসের উপরে নির্ভরশীল। এক হচ্ছে বস্তুটার ওজন, আর দুই হচ্ছে বস্তুটাকে কত উচ্চতায় সরানো হলো। তাহলে এই কথাগুলোই আমরা একটু লিখে রাখি সুন্দর করে গুছায়। সো তাহলে আমি কথাগুলো লিখে দিচ্ছি যাতে পরে ইনশাল্লাহ আপনাদের মনে থাকে।
তাহলে ওয়াই অক্ষে যে বস্তুর সরণ আছে, শুধুমাত্র আচ্ছা ওয়াই অক্ষে বস্তুর সরণ সমান থাকলে আজকে আমার সিনটিক বাবা যে একটু পেইন দিচ্ছে, ও বারবার ডিসকানেক্টেড হচ্ছে। ওয়াই অক্ষে বস্তুর সরণ সমান থাকলে কৃত কাজ শুধুমাত্র ওজন ও ওয়াই অক্ষে সরণের উপর নির্ভরশীল। সো এইটা একদম মাথায় ঢুকে রাখেন। আমি এই জিনিসটার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন একটু আমি গ্রাফিক্যালি আপনাদের এই জিনিসটা শিখিয়ে রাখি, কারণ পরবর্তীতে যেটা কাজে দিবে। ধরেন আপনি এ বিন্দু থেকে একটা বস্তুকে সি বিন্দুতে তুলবেন। এখন আপনি এ থেকে সিতে বস্তুটাকে অনেকভাবে নিতে পারেন। একটা হচ্ছে এ থেকে প্রথমে বিতে নেবেন, তারপর বি থেকে সিতে নেবেন, এ বি বিসি করতে পারেন, অথবা এ থেকে সিতে সরাসরি নিতে পারেন বস্তুটাকে। সো যেভাবেই নেন না কেন, আমার যদি উচ্চতাটা হয় এইচ, আমার উচ্চতা কত এইচ। এখন দেখেন আমি যদি এ থেকে সিতে বস্তুটাকে সরাই, ডাব্লিউ এ সি, এ থেকে সিতে বস্তুটাকে সরাবো। একটু আগে কিন্তু আমি দেখাইছি আনত তল বরাবর কৃতকাজ ওজন এমজি ইন্টু উচ্চতা এইচ, তাহলে ডাব্লিউএসি সমান কত এমজিএইচ। আবার ডাব্লিউএসি সমান কি ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বিসি। এখন ডাব্লিউ এ বি মানে তো ডাব্লিউ সিডি, এবার ডাব্লিউ বিসিটা জিরো। দেখেন ডাব্লিউ বিসি ডিরেক্টলি জিরো লিখলাম কিভাবে, কিভাবে ডাব্লিউ বিসিটাকে আমরা জিরো লিখতে পারতেছি, এইটা কিভাবে শূন্য হয় একটু খেয়াল করেন। আজকের ক্লাসের শুরুর দিকে আমি খুব ভালো মতো এটা বুঝাচ্ছিলাম। আমি মাথায় একটা বস্তু রেখে যদি হাঁটতে থাকি কোনো কাজ হবে না। তাহলে বি থেকে সি বরাবর আমি বস্তুটাকে নিয়ে যদি সরতেও থাকি কোনো কাজ হবে না। কেন হবে না? কারণ ওজন বা বলটা কাজ করতেছে ওয়াই অক্ষে আর সরণ হচ্ছে কোন অক্ষে এক্স অক্ষে। তার মানে ডাব্লিউ এসি যেটা সেটাই অ্যাকচুয়ালি ডাব্লিউ সিডি বা ডাব্লিউ এবি এর সমান। এই কথাটাই বলছিলাম যে ওয়াই অক্ষে বস্তুর সরণ যদি সমান থাকে সেক্ষেত্রে কৃতকাজ শুধুমাত্র ওজন এবং ওয়াই অক্ষের সরণের উপরে নির্ভরশীল হবে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে যেটা আসতে পারি সেটা হচ্ছে ডাব্লিউ এ সি সমান ডাব্লিউ এ বি সমান ডাব্লিউ ডিসি। সো এই ছিল কাজের একেবারে ভেরি বেসিক, যে কখন কাজ হবে কখন কাজ হবে না এবং আনত তলে কৃত কাজ। এখন আজকের ক্লাসটা আমি শেষ করব এখানে একটা এক্সাম্পল দিয়ে। এতক্ষণ ধরে আপনাদের যা পড়াচ্ছি এই জিনিসগুলা প্র্যাকটিক্যালি কিভাবে রিলেটেড সেটার একটা এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করব। সো আমি এখন এই প্রত্যেকটা জিনিসের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব। এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা আপনাদের মাথায় ঢোকার পর ইনশাল্লাহ আর কখনো এটা নিয়ে কোনো কনফিউশনই থাকবে না। ভাইয়া আমরা তো বস্তুটাকে একভাবে সরাইলাম, সরাচ্ছে এক একভাবে, আপনি বলতেছেন কাজগুলা এক। গাণিতিকভাবে বুঝতেছি কিন্তু প্র্যাকটিক্যালি কি গাণিতিকভাবে এই সেই বুঝানো যায়, আমি বুঝাই দিছি গাণিতিকভাবে,
কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কি ঘটতেছে সেইটা আমরা একটু একটা সিনারিও দিয়ে চিন্তা করব, এবং সেই সিনারিওর জন্য আমরা একটু মাকড়সা মানবকে নিয়ে আসব। মাকড়সা মানব বা স্পাইডারম্যানকে আমরা একটু নিয়ে আসি। ঠিক আছে, চলেন। দেখেন এইখানে আমি আজকের ক্লাসের শুরু থেকে কি নিয়ে কথা বলতেছিলাম, কৃতকাজ এবং পরিশ্রম, এবং আপনাদেরকে বলতেছিলাম যে আমার বিভিন্ন ক্ষেত্রে কৃতকাজ না থাকলেও পরিশ্রম থাকতে পারে। এখন আমি দেখাবো যে কৃতকাজ না থাকলে পরিশ্রম যেমন থাকতে পারে, কৃতকাজ সমান হলেও পরিশ্রম ভিন্ন ভিন্ন হতে পারে। সো খেয়াল করেন, তাহলে এই কথাটা আমি লিখে রাখি, কৃতকাজ সমান হলেও পরিশ্রম ভিন্ন হতে পারে। পরিশ্রম কৃতকাজের উপর নির্ভর করে না। পরিশ্রম সরাসরি সম্পর্কিত বলের সাথে। সো তাহলে দেখেন, কৃতকাজ সমান হলেও পরিশ্রমটা ভিন্ন হতে পারে। পরিশ্রমটা কৃতকাজের উপরে কোনোভাবেই নির্ভর করবে না, পরিশ্রম সরাসরি সম্পর্কিত হবে কার সাথে, বলের সাথে। এখন এই জিনিসটার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল আমি দিব, একটু মনোযোগ দিয়ে জিনিসটা শুনবেন। ধরেন আপনি আপনার 3 জন ফ্রেন্ডকে দাওয়াত দিবেন, এবং 3 জন ফ্রেন্ডকে দাওয়াত দিয়ে আপনি আপনার বাসার ছাদে তুলবেন। সো এই 3 জনের মধ্যে একজন আপনার হচ্ছে জিগরি দোস্ত, মানে যারে ছাড়া আপনার দিনকাল চলে না এরকম জিগরি দোস্ত, আর মেয়ে হলে মেয়ে দোস্ত মেয়েদের জন্য। 2 হচ্ছে মোটামুটি দেখতে পারি, অত ভাল লাগে না। আর 3 হচ্ছে দেখতে পারি না, কিন্তু বেশ কিছু কারণে তার সঙ্গে মিশতে হয়, অন্যদের কমন ফ্রেন্ড টাইপ। সো আপনি 3 জনকে বাসায় ডাকছেন, 3টা ফ্রেন্ডকে বাসায় ডাকছেন। প্রথম ফ্রেন্ড যারে আপনি খুব পছন্দ করেন তারে একেবারে সুন্দর মতো ফোনে ইনস্ট্রাকশন দিলেন, দোস্ত নিচে আসবা, দারোয়ানকে বলা আছে লিফটে আছে, লিফটে উঠে সুন্দর মতো ছাদে চলে আসবা। সো আপনার প্রথম ফ্রেন্ড লিফটে চড়ে ছাদে চলে আসলো। চলেন আমরা একটু চিত্র আঁকি। এটা একটা বিল্ডিং, এই বিল্ডিং এর তলা থেকে সিঁড়ি আছে। সো সিঁড়িগুলাও আঁকে একটু। ধরেন বিল্ডিং এর তলা থেকে সিঁড়ি আছে এইভাবে, সিঁড়ির ল্যান্ডিং। তারপর আবার সিঁড়ি এখান থেকে এদিকে উঠবে, আরেকটা ল্যান্ডিং এ আসবে, এখান থেকে সিঁড়ি দিয়ে এখানে উঠবে, আরেকটা ল্যান্ডিং এ আসবে, এখান থেকে ধরেন এই যে এখানে উঠলো। সো আপনার ছাদ পর্যন্ত, ছাদ থেকে সিঁড়িটা আছে এইভাবে, বুঝে নেন এটা হচ্ছে সিঁড়ি। তাহলে একটা ফ্রেন্ড সিঁড়ি দিয়ে উঠবে, তারপর লিফট আছে, এখানে ধরেন লিফটের শ্যাপটা এখানে আছে, এখানে লিফট ইনস্টল করা আছে। আপনার সবচেয়ে পছন্দের ফ্রেন্ড লিফটটা দিয়ে উপরে উঠে আসবে। অল্প একটু যারা পছন্দ করেন তারে তুলবেন সিঁড়ি দিয়ে। আর থার্ড, যারা 2 চোখে দেখতে পারেন না, ওরে বলবেন যে বাসার পিছনে পাইপ আছে, তুই পাইপ বেয়া ওঠ। সো এই যে দেখেন, মাকড়সা মানব বলতেছিলাম, স্পাইডারম্যান বলতেছিলাম এই কারণে যে এক ভদ্রলোককে আপনি তুলবেন কি দিয়ে, ছাদ দেয়াল বেয়ে বেয়ে উঠবে। এক ভদ্রলোককে তুলবেন আপনি হচ্ছে লিফট দিয়ে, যে আপনার জিগরি দোস্ত। আর এক ভদ্রলোককে তুলবেন আপনি সিঁড়ি দিয়ে, যারা আপনি মোটামুটি অল্প পছন্দ করেন, বেশি পছন্দ করেন না। এখন দেখেন 3 জন একই পরিমাণ পরিশ্রম করে কিন্তু ছাদে উঠতেছে না। যে লিফটে আসতেছে সে আরামের সহিত লিফটে উঠে গেছে, তাহলে যে লিফটে আসছে সে আরামের সহিত লিফটে উঠছে, এটা আরামের সহিত উঠে গেল। যে ছাদে উঠছে পাইপ বেয়ে বেয়ে, সে উঠছে পাইপ বেয়ে এইভাবে। আর সিঁড়ি বেয়ে একজন হাঁপাইতে হাঁপাইতে উঠছে। 3 জনই কই আছে, ছাদে আছে।
ছাদে তিনজনের বিভব শক্তির পরিমাণ কত? তিনজনের বিভব শক্তি কি আলাদা হবে? যদি তিনজনের ভর একই হয়ে থাকে, ধরে নেন ভর সমান, তাহলে এইচ উচ্চতায় তিনজনের প্রত্যেকেরই বিভব শক্তি mgh। প্রত্যেকেরই বিভব শক্তি কত? mgh। তাহলে বিভব শক্তি কোত্থেকে পাবে? কৃতকাজ থেকে পাবে। কারণ আমরা যে পরিমাণ কাজ করি সেই কাজটাই একটা বস্তুতে শক্তি হিসেবে সংরক্ষিত থাকে। সুতরাং দেখেন, ওয়াই অক্ষে প্রত্যেকের সরণ এইচ, তারা ভিন্ন ভিন্ন পথে উঠছে, কিন্তু প্রত্যেকের কাজ কত হয়েছে? সমান হয়েছে। তাহলে প্রত্যেকের কৃতকাজ ডাব্লিউ সমান mgh সমান। কিন্তু পরিশ্রম কি তিনজনের সমান হয়েছে? অবশ্যই না। যে ব্যাটা লিপ দিয়ে উঠবে তো আরামে উঠে গেছে, এর তো কোনো বলই দিতে হয় নাই, সে সুন্দর মতো, হ্যাঁ সে অল্প পরিমাণ বল দিবে, খুবই কম পরিমাণ বল দিবে, সে জাস্ট লিপ দিয়ে উঠে গেছে। এখন দেখেন যান বেড়ে যাবে কার? যে পাইপ দিয়ে বেয়ে বেয়ে উঠছে। যে পাইপ দিয়ে বেয়ে উঠছে তার পুরা ওজন mg এর বিপরীতে তাকে বল দিতে হয়েছে f। তাহলে যে পাইপ বেয়ে উঠছে তাকে বল দিতে হচ্ছে f ইকুয়ালস টু mg। আর এইখানে যে সিঁড়ি দিয়ে উঠছে তাকে বল দিতে হচ্ছে, দেখেন, mg সাইন থিটার সমান পরিমাণ। তাহলে আমরা যদি এটাকে বলি f1, এটাকে যদি বলি f2, f1 যে পাইপ বেয়ে উঠছিল সে দিচ্ছে mg, আর f2 যে সিঁড়ি বেয়ে উঠতেছিল সে বল দিচ্ছে mg সাইন থিটা। তাহলে f1 গ্রেটার দ্যান f2, তাহলে পাইপ বেয়ে যে উঠছে তার পরিশ্রম বেশি করতে হচ্ছে, যে সিঁড়ি দিয়ে উঠছে তার পরিশ্রম কম করতে হচ্ছে। সুতরাং যে দেয়াল বেয়ে উঠবে বা পাইপ বেয়ে উঠবে, যে দেয়াল বেয়ে উঠবে তার পরিশ্রম বেশি হবে। কিন্তু কৃতকাজ কিন্তু দুইজনেরই সমান। কৃতকাজের কোনো ভিন্নতা নাই, যে শুধুমাত্র দেয়াল বেয়ে উঠবে তার পরিশ্রমটা বেশি হবে। এই হচ্ছে কাজ এবং কাজের সঙ্গে বল থেকে পরিশ্রমের সম্পর্ক। সো আশা করি বেসিক কনসেপ্টগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। সো আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ শুরু করব। আজকের গোটা ক্লাসটাই ছিল একেবারে কাজ, পরিশ্রম, এগুলার একেবারে বেসিক কনসেপ্ট। ঠিক আছে?